ওকে। তো আমরা আজকে আলোচনা করব আমাদের যে রাহু কেতু ফ্যামিলি সার্কেলটা রয়েছে। এই ফ্যামিলি সার্কেল এটা একটা টপিক আমাদের বিএনএন এর একটা টপিক। এটাকে আমরা বলতে পারি রাহু কেতু ফ্যামিলি সার্কেল। টপিকের নাম দিয়ে রাখবেন, কারণ আমরা যেটাকে বাংলায় এই যে কালসর্প দোষ বা যোগ বলি, যেটাই বলি না কেন, সেটি তো আমরা জানি। তারপরে আজকে একটু বিস্তৃত ভাবে কথা বলবো। বিএনএন এ তাহলে রাহু এবং কেতু ফ্যামিলি সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা আমরা দেখি যে আমাদের কালসর্প দোষ কি জিনিস বা যোগ কি জিনিস, সেটা আজকে জানার চেষ্টা করব। তার মধ্যে আমি একটা ছক যদি আঁকার চেষ্টা করি। আহ ঠিক আছে, তো ওকে আমরা একটা ছক আঁকলাম। তো এবার আমরা বিভিন্ন প্ল্যানেট গুলোকে বসাবো, বিভিন্ন প্ল্যানেট গুলো বসাবো, তার মধ্যে রাহু কেতুকে সবচেয়ে গুরুত্ব দেবো। আজকের মূল আলোচনা কিন্তু আমরা সম্পূর্ণ ফোকাস রাখবো আমাদের রাহু এবং কেতুর উপরে। রাহু কেতুকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কারণ রাহু কেতু হচ্ছে আহ সাইজে ছায়া গ্রহ, ঠিক আছে, শ্যাডো প্ল্যানেট, কিন্তু তারপরে শ্যাডো প্ল্যানেট হওয়া সত্ত্বেও অ্যাস্ট্রোলজিতে তাদের যথেষ্ট রকমের অবদান রয়েছে এবং যথেষ্ট পাওয়ার রয়েছে। কারণ আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ দুর্যোগ যেমন নিয়ে আসে রাহুকেতু, একইভাবে আমাদের জীবনে অনেক বড় বিশাল হঠাৎ করে সাকসেস নিয়ে আসে রাহুকেতু। হ্যাঁ, রাহুকেতু। যেমন রিসেন্টলি আমরা জানি যে আমাদের বাংলাদেশে যে কোটা মুভমেন্ট, কোটা আন্দোলন হয়েছিল, তাদের মূল এজেন্ডা ছিল যে আমাদের কোটা প্রত্যাহার করতে হবে যাতে আমরা সরকারি চাকরি করি। মানে সরকারি চাকরির জন্য যে মেধা কোটা, এটাকে বাড়ানোর জন্য তাদের আন্দোলন ছিল। কিন্তু ভাগ্যের কত বড় সহায়, চিন্তা করে দেখুন, যে ব্যক্তিগুলো আন্দোলন করেছে কোটার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য, আর সেই ব্যক্তিগুলো এখন টোটাল সরকারি হয়ে গেছে, সরকার, ডাইরেক্ট সরকার, এটা গভর্নমেন্ট হয়ে গেছে, দেশ চালাচ্ছে তারা। বিষয়টা স্যার খুব কল্পনার বাইরে স্যার, এই জিনিসটা হয়ে গেছে স্যার, কেউ কল্পনাও করেনি। হ্যাঁ, যেমন ধরুন আমরা আমরা এই যে আহ, নাহিদ ইসলামের কথা জানি, বা আসিফ, যারা আছেন, যারা এখন ইন্টারিম গভর্নমেন্টের সদস্য বা উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা, চিন্তা করেন, যারা আন্দোলন করেছিল সরকারি চাকরি পাওয়ার জন্য, আর সেটা এখন টোটাল বাংলাদেশ সরকার হয়ে গেছে। তাহলে আপনি কি মনে করেন এদের জীবনের ভাগ্যের কত বড় সাপোর্ট তারা পেয়েছে? এবং এই সাপোর্টটা ম্যাক্সিমাম আমরা রাহু থেকে পাই, কারণ রাহু মানে হঠাৎ পরিবর্তন, একদম আঙ্গুল ফুলে কলা গাছ, মুহূর্তের মধ্যে আপনাকে, মানে এক সপ্তাহের মধ্যে আপনার চেঞ্জ করে ফেলতে পারে ভাগ্য। এইরকম পাওয়ারফুল একটি প্ল্যানেট হচ্ছে রাহু। এই জন্য রাহুকে নিয়ে, মানে যেমন আমাদের অ্যাস্ট্রোলজিতে রাহুকে নিয়ে বিশাল আলোচনা। রাহু বারবার, আমরা খালি চিন্তা করি রাহু মানে নেগেটিভ প্ল্যানেট, সবসময় ক্ষতি করতেছে, এমনটা নয়। রাহু আমাদেরকে বিগ সাকসেস দেয়। ধরেন কথার কথা, রাহু মানে দরজা, ঠিক আছে, কিন্তু একদম মেইন যে দরজা, সবচেয়ে বৃহৎ, হ্যাঁ, সেই বৃহৎ দরজা আমরা বৃহস্পতি বা রাহুকেও কি ইন্ডিকেট করা যায়। বা কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি, সেটা বৃহস্পতি হতে পারে, রাহুর কারণে হতে পারে হঠাৎ সাকসেস। আবার কিন্তু হঠাৎ পতনও মানে ঘটে। যেমন ধরেন আমাদের পাওয়ারফুল গভর্নমেন্ট, যে পাস্ট গভর্নমেন্ট যিনি ছিলেন, তিনি খুবই পাওয়ারফুল ছিলেন বিভিন্ন দিক থেকে, যার কারণে উনি 16 ইয়ার্স, প্রায় 16 বছর রুল করেছেন। তো এরকম একটা পাওয়ারফুল ব্যক্তি মুহূর্তের মধ্যে ফল ডাউন হয়ে গেছে। এটাও রাহুর কারণে হয়, কারণ রাহু মানে হচ্ছে কোনো কিছু নতুন করে সূচনা। আমরা এটা বলতে পারি যে নতুন করে কোনো কিছু সূচনা। স্যার, রাহুকে এনহ্যান্স করার জন্য কিছু রেমেডিস দিন যাতে আমরা হঠাৎ করে সাকসেস পাই। হ্যাঁ, এখন দেখতে হবে আসলে রাহু কি আপনার ছকে ভালো না খারাপ, সেটা দেখতে হবে। ভালো হলে তো ভালো। রাহু আচ্ছা। যদি কারো ভালো সাপোর্টিভে থাকে, তাহলে রাহুকে বুস্ট আপ করলে কিছু পজিটিভ সাকসেস পাওয়া যায়। তো রাহু কিন্তু সূচনা, রাহু যেমন ভালো কিছু সূচনা করে, আবার খারাপ কিছু কিন্তু সূচনা করতে পারে। হ্যাঁ, ঠিক যেমন সেম ডাউন, আমরা যদি বলি গভর্নমেন্টের যে ফল ডাউন হয়েছে, এটা হলেও নতুন কিছু সূচনা করেছে, ফল ডাউন হয়েছে, খারাপ কিছু হয়েছে।
আর যারা একদম ছোট ছোট বাচ্চা, যাদের এইজ এখনো 25 বা 26-এর দিকে কাছাকাছি, ওই বয়সে তারা গভর্নমেন্ট হয়ে গেছে, স্টুডেন্ট থেকে ডাইরেক্ট সরাসরি সরকার। এখন বিষয়টা হচ্ছে বিশাল মানে একটা বুমিং হয়েছে। এটা রাহুর কারণে হয়েছে, এটা ব্লেসিং অফ রাহু বলা যায়, ঠিক আছে। আর যাদের ফল ডাউন হয়েছে এটাকে আমরা কার্স অফ রাহু বলতে পারি। রাহু এমন একটা জিনিস, হ্যাঁ। তো যাই হোক, এটা আমাদের জনজাগতিক যত রকমের বেনিফিট আছে, যত রকমের ভোগ বিলাসিতা বা অর্থ বলেন, সুযোগ, যেমন রাহু কেতুর কানেকশনে, রাহু এবং শুক্রের কানেকশন যদি হয়, শুক্র মানে অর্থ, রাহু মানে বিশাল বৃদ্ধি। তো অনেক সময় রাহু শুক্রের কানেকশনে বা সেই সাথে যদি একটু বুধও থাকে তাহলে তো কথাই নেই। এদের জীবনে কিন্তু প্রচুর অর্থভাগ্য, এটাকে আমরা মহাধন ভাগ্য বলে থাকি, বা উচ্চশিক্ষাও হয়। হ্যাঁ, এটাকে আমরা মহাভাগ্য বলি, বা ধন ভাগ্য বলি, বা ধনযোগ বলি বিশাল ভাবে, আবার উচ্চশিক্ষা যোগও বলা হয়। এই সকল কারণে কিন্তু হয়ে যায়, রাহুর একটা ব্লেসিং পাওয়া যায়, কারণ বুধ এবং শুক্র দুইটাই পজিটিভ প্ল্যানেট। মানে অ্যাকর্ডিং টু বিয়ানান, দিস প্ল্যানেটস আর কল্ড বেনিফিক প্ল্যানেটস, আমরা জানি সেটা। বুধ এবং শুক্র ডেস্টিনি মেক করে, এবং এটাদেরকে আরো ভাবে বলা যায় দে আর ডেস্টিনি মেকার। এটাদেরকে ডেস্টিনি মেকার্স বলা হচ্ছে। এবার আমাদের যত রকমের নিয়তি আছে, ডেস্টিনি গুলোকে তারা মেক করে হচ্ছে শুক্র, ভেনাস এবং মার্কারি। এবং ভেনাস মার্কারি সো পজিটিভ। তো সুতরাং রাহু যখন এরকম দুটো পজিটিভ প্ল্যানেটের সাথে থাকবে, তাহলে তো কথাই নেই, রাহু নিজেও তো অনেকটা পজিটিভ রেজাল্টই দেয়। হ্যাঁ, তখন তাদের জীবনে ধন নিয়ে আসে, মানে ইনকাম নিয়ে আসে প্রচুর, অর্থ, ইনকাম, মানি, এগুলো গেইন হয়, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে রাহু যদি কোনোভাবে কোনো ম্যালেফিক প্ল্যানেটের সাথে যুক্ত হয়, সেটা মঙ্গল হতে পারে, কেতু হতে পারে, কেতু তো হবে না সমসপ্তম, মঙ্গল হতে পারে, হ্যাঁ। তো শনি হতে পারে, এই ধরনের যদি প্ল্যানেটের সাথে যুক্ত হয় বা দৃষ্টি পায় বা কোনোভাবে ডিগ্রিগতভাবে কানেক্টেড পায়, বা দ্বিতীয় দ্বাদশে কানেক্টেড পায়, আগে পিছে, সামনের রাশি পরের রাশি, অথবা কক্ষতে গিয়ে, কক্ষ লর্ডে গিয়ে কক্ষত্রে থাকে, অথবা নক্ষত্রে থাকে, যেভাবে থাকুক, তখন রাহু নেগেটিভ রেজাল্টে দিবে, কারণ রাহু তখন নেগেটিভ হয়ে যায়। সো আপনাদেরকে এই বিষয়টাই বুঝতে হবে একটু ডিপলি, আর এই বোঝার জন্যই আমাদের ক্লাস। এখন এই জন্য রাহু কিন্তু খুব পাওয়ারফুল। তো আমাদের আলোচনায় ফিরে আসি। আমাদের আলোচনা যেটা বলছিলাম যে রাহু এবং কেতু আমরা জানি সবসময় সমসপ্তমে মানে অবস্থান করে, প্লেস। রাহু যদি ধরেন বৃষ রাশিতে রাহু রয়েছে, তাহলে ইজিলি বোঝা যায় যে আমাদের কেতু কোথায় হবে। কেতু হবে আমাদের তাহলে কোথায়, বৃশ্চিক রাশিতে। তাই আমরা কেতু লিখলাম। এটাকে বলা হচ্ছে রাহু কেতুর ফ্যামিলি সার্কেল, মানে একটা দাড়ি পাল্লার মতো। আমরা একটা ব্যালেন্স যদি বের করি, ধরেন এখানে আমার একটা রাখলাম, আবার এখানে একটা রাখলাম, মাঝখানে আমি ব্যালেন্সটাকে ঝুলালাম। আর এটা কিভাবে তৈরি করা হচ্ছে, এইভাবে, হ্যাঁ, এটাকে ব্যালেন্স বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই যে ব্যালেন্সটা দিল, এখন এটাকে বলা হয় রাহু কেতুর ব্যালেন্স। এই ব্যালেন্সের মধ্যে যে প্ল্যানেট গুলো থাকবে, যার দিকে যত ভারী থাকবে ব্যালেন্সটা, তত তার দিকেই যাবে। যেমন রাহু, এটা হচ্ছে রাহু, আর ধরলাম এটা হচ্ছে কেতুর সাইড। তাহলে কেতুর দিকে প্ল্যানেট বেশি থাকলে কেতু দ্বারা প্রভাবিত, রাহুর দিকে বেশি থাকলে রাহু দ্বারা প্রভাবিত। হুম। এখন এই ফ্যামিলি সাইকেল যখন হয়, আমরা জানি রাহু কেতুর ধরলাম সকল প্ল্যানেট রাহু কেতুর মাঝখানে। তো রাহু কেতুর মাঝখানে বলতে রাহু কেতু কোন দিকে যায়, আমরা জানি রাহু কেতু সবসময় উল্টো দিকে ব্যাকওয়ার্ড মোশন হয়, অর্থাৎ কি মানে ক্লকওয়াইজ, যেটাকে আমরা বলি ক্লকওয়াইজ যায়। রাহু যাচ্ছে এদিকে, আবার কেতু যাচ্ছে ঠিক এদিকে। এটা হচ্ছে তাদের রোটেশন বা তাদের গতিপথ, ঠিক আছে। এখন এই গতিপথের মাঝখানে যে অনেকগুলো প্ল্যানেট থাকতে পারে, প্ল্যানেটগুলো তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, যদি ম্যাক্সিমাম প্ল্যানেট যদি রাহু এবং কেতুর মাঝখানে থাকে, অর্থাৎ এই অংশটাতে থাকে, আমি যেটা ইন্ডিকেট করে দিলাম, যদি এই অংশটাকে ম্যাক্সিমাম প্ল্যানেট থাকে, তখন এটা একটা আহ, দোষ তৈরি হয়। বিশেষ করে এটাকে আমরা বলবো কালো সর্প দোষ। আর রাহু মানে হচ্ছে কাল, আর কেতু মানে হচ্ছে সর্প বা সাপ, স্নেক। হ্যাঁ, আর রাহু মানে হচ্ছে টাইম। তাহলে কালো সর্প দোষ বলা হচ্ছে এই জন্য, কারণ রাহুর মুখে সবগুলো প্ল্যানেট পড়ছে। হ্যাঁ, রাহুর মুখে প্ল্যানেট পড়ছে। এখন ধরলাম কথার কথা এখানে বুধ বসে আছে, তাহলে রাহু যে মাত্র এগিয়ে যাচ্ছে, বুধ তো চাইতেছে এদিকে আসার জন্য, কারণ বুধের গতি হচ্ছে আহ ফরওয়ার্ড মোশন, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর রাহু যাচ্ছে ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে। তাহলে রাহু কেতু পরস্পর তারা কি করছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, মানে একদম ফেস টু ফেস তাদের মিটিং হচ্ছে, হ্যাঁ।
তো এই কারণে রাহু যাচ্ছে বুধের দিকে আর বুধ যাচ্ছে রাহুর দিকে, এই জিনিসটাকে সবচেয়ে ভয়াবহ বা ভয়ঙ্কর বলা হয়ে থাকে। ভয়ঙ্কর, এটাকে আমরা বলি কালসর্প দোষ অবশ্যই। কারণ রাহু কেতুর মাঝখানে সমস্ত প্ল্যানেট রয়েছে। তো সেখানে বুধ থাকতে পারে, বুধ থাকলে রবি থাকার সম্ভাবনা বেশি, পাশাপাশি শুক্র এখানে থাকলো ধরলাম, বাকি প্ল্যানেট গুলো সব এখানে এখানে বসে আছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তাহলে বুধ যতটুকু এখানে নিরাপত্তায় ভুগছে, ধরলাম এখানে কথার কথা চন্দ্র হচ্ছে এখানে, চন্দ্র কিন্তু একটু কম মানে কম সেফ জোনে আছে, সরি অনিরাপদে রয়েছে। হ্যাঁ, বুধ যতটুকু ডেঞ্জার, একদম সরাসরি রাহুর মুখের মধ্যে আছে, কিন্তু চন্দ্র অতটা নেই, চন্দ্র একটু দূরত্ব আছে, মানে রাহু থেকে চন্দ্রের বা মুনের একটা ডিস্টেন্স আছে। সুতরাং এখানে মুন কিন্তু যতটা মানে এফেক্টেড হওয়ার কথা তার চেয়ে বুধ বেশি এফেক্টেড হবে। তো এখন বুথ থেকে আমরা কি বিচার করি? তো বুথ থেকে আমরা বিচার করি, ধরেন শিক্ষা বিচার করি, প্রেম বিচার করি, বন্ধু বান্ধবী বিচার করি, কমিউনিকেশন বিচার করি, ব্যবসা বাণিজ্য, ইনকাম, ভূমি, এই বিষয়গুলো আমরা বুথ থেকে বিচার করে থাকি। বা ছোট বাচ্চা মানে পরিবারে যে সবচেয়ে ছোট সদস্য সেটাও বুধ। তাহলে দেখুন রাহুর যেহেতু মুখের কবলে পড়েছে, সুতরাং বুধ ক্ষতিগ্রস্ত হলো। আর এই বুধ ক্ষতিগ্রস্ত হওয়া মানে বুধ রিলেটেড যা যা কিছু আছে সবকিছুর কিন্তু আবার ক্ষতি হবে। তবে রাহুর অনুকূলে যা, সেটা ক্ষতি খুব একটা হবে না, কিন্তু রাহুর প্রতিকূলে যা সেটা ক্ষতি হবে। যেমন ধরেন শিক্ষা এবং ইনকামের দিক থেকে রাহু কিন্তু কিছু একটা সাপোর্ট করে। কারণ শিক্ষা, রাহু যেহেতু রাহুর দেবতাকে, রাহু দেবতা হচ্ছে সরস্বতী বা বিদ্যার যিনি দেবী, এটা হচ্ছে রাহুর দেবী, কারণ রাহু সবসময় বিদ্যার দেবীকে পুজো করে। তো রাহুর ক্ষেত্রে বিদ্যা কিন্তু অর্জন হয়। তো বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে রাহুর কোনো মানে কি নেই, মানে রাহুর কোনো রাহুর ইন্টেলিজেন্স এতটা বেশি যে এটার কোনো ধারণা নেই। রাহু যত রকমের চিন্তা কুচিন্তা হোক বা বুদ্ধি হোক সেটা দেবে। আর বুধ মানে বুদ্ধি, রাহু মানে বাড়িয়ে দেবে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। আবার বুধ মানে শিক্ষা, রাহু বাড়িয়ে দেবে স্বাভাবিকভাবে শিক্ষা, তবে সেটা ধর্ম শিক্ষা হবে না অবশ্যই। শিক্ষা তো জাগতিক শিক্ষা হতে পারে, পারলৌকিক শিক্ষা হতে পারে, তবে সেটা ধর্ম শিক্ষা হবে না, কারণ রাহু সবসময় ভোগবাদী, জাগতিক মানে ইহলৌকিক সুখ বাসনার ক্ষেত্রে রাহু সাহায্য করে, ভোগবাদী। হ্যাঁ, ভোগ ঐশ্বর্য সব রাহু থেকে আসে, এই জন্য সেটিকে বাড়িয়ে দেবে এবং সেই রিলেটেড বুদ্ধিও কিন্তু প্রদান করবে। আবার রাহু মানে ইনকাম, তো আমরা জানি যে যেমন ধরুন আপনি এনজয় করতে যাচ্ছেন, আপনার প্রচুর ফার্নিচার, বড় বড় ফার্নিচার কিনবেন, একদম পুরো আলিশান ভাবে চলাচল করবেন, হ্যাঁ বঙ্গভবনের মতোই যে যাই হোক। তো এই বিষয়গুলো কি, রাহু এগুলোকে ভোগৈশ্বর্য বাড়ানোর জন্য সাহায্য করবে, সুতরাং এই রিলেটেড ইনকামটাকে বাড়িয়ে দেবে, বুদ্ধিটাকে বাড়িয়ে দেবে, এই রিলেটেড বিদ্যাটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, আবার ধরেন কিন্তু যদি বলেন রাহুর যেটা অনুকূলে নয়, কথার কথা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এটা রাহু মুখ্য কারক গ্রহ নয়, কেতু হচ্ছে মুখ্য কারক, বাট রাহু হচ্ছে ভোগৈশ্বর্য কারক। তো এখন বুধ যদি বলে যে আমি তো শিক্ষা, আমি ধর্ম শিক্ষা নিয়ে চর্চা করতে চাই, সেক্ষেত্রে রাহু বাধা দেবে, ইজিলি বাধা দেবে, কারণ সেটা রাহুর অনুকূলে না, রাহুর প্রতিকূল। প্রতিকূল যা যা বিষয় রয়েছে, যা যা কারকতা রয়েছে, সবকিছুকে সে বাধা দেবে। তখন সে কি করবে, একটা বিপদ ডেকে নিয়ে আসবে, হ্যাঁ, বা যে কোনো রকমের বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। আবার বুধ মানে ধরেন ব্যবসা, কি ধরনের ব্যবসা, এখন কেউ হচ্ছে সৎ ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে রাহু বাধা দেবে। কিন্তু যদি আপনি স্মাগলিং বা এই ধরনের গুপ্ত যে বিষয়গুলো রয়েছে বা যেগুলোতে প্রচুর হঠাৎ করে অর্থ ইনকামের, ফাটকা ইনকাম যেটা বলে, শেয়ার ব্যবসা, তারপরে ধরেন বড় বড় যে বিজনেস গুলো, স্মাগলিং বলেন, চোরা কারবারি, সবকিছুর সাথে রাহু যুক্ত, রাহু সেক্ষেত্রে সাহায্য করবে তাকে ওই ধরনের ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, আবার বুধ মানে হচ্ছে বিজনেস, ঠিক আছে, রাহু মানে হচ্ছে ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক। হ্যাঁ, বুধও কিন্তু কমিউনিকেশন, তো সেক্ষেত্রে তাদের অনলাইন বিজনেসটাও ভালো হবে। অনলাইন রিলেটেড যত বিদ্যা শিক্ষা কোর্স রয়েছে বা অনলাইনের মাধ্যমে সেল করা একটা প্রোডাক্ট ফেসবুকের মাধ্যমে, যেটা ফেসবুক মার্কেটিং বা আমরা যেটাকে ডিজিটাল মার্কেটিং বলি, সেই ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা ইউটিউব মার্কেটিং, সোশ্যাল যে সাইটস গুলো রয়েছে সেখানে মার্কেটিং করতে গেলে রাহু আপনাকে সেই দিক থেকে সাহায্য করবে, কারণ সেটা তার অনুকূলে। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? বুঝতে পেরেছেন সবাই? ইয়া। আচ্ছা আচ্ছা। তো এবার দেখুন, তাহলে এই যে যতগুলো প্ল্যানেট যখন ডিগ্রি ওয়াইজ রাহু কেতুর মাঝখানে থাকতেছে তখন তাকে আমরা বলি কালসর্প দোষ। কিন্তু এমনটা তো নাও হতে পারে, এমনটা না হয়ে দেখা গেল কি সকল প্ল্যানেট গুলো এই জায়গার মধ্যে অবস্থান করছে, এখান থেকে এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, সকল প্ল্যানেট বিভিন্ন ভাবে প্ল্যানেট গুলো ছড়িয়ে রয়েছে, আমি যদি মানে আঁকার চেষ্টা করি আর কি। ধরেন এই যে বিভিন্ন প্ল্যানেট গুলো ছোট ছোট করে ছড়িয়ে রয়েছে অনেক জায়গায়। তো এখন ছড়িয়ে থাকলে কি হবে,
এখানেও একটা যোগ তৈরি হয়, এটাকে আমরা বলি কালো সর্প যোগ। এর আগে যেটা ছিল ওটাকে আমরা দোষ বলতেছি, কারণ কেন? কারণ রাহু সবগুলাকে এগিয়ে যাচ্ছে আর খেতে খেতে এগিয়ে যাবে। রাহু তো মানে গেলার একটা স্বভাব রয়েছে, ডিভর যেটাকে বলে, গোগ্রাসে গেলবে রাহু। রাহু সবসময় খাওয়ার চেষ্টা করে, আর রাহু হচ্ছে মুখ, হা করে শুধু খাবে। কেতু তো মুখ না, কেতু হচ্ছে লেজ। হ্যাঁ, এই কারণে কেতু একদম লেজের মতো চিকন সূক্ষ্মভাবে থাকবে, গুটিয়ে থাকবে, পাকিয়ে থাকবে। একটা সাপের লেজ যেমন কি কি থাকে, সাপের লেজ গুলো দেখবেন যে সবসময় মানে পাকানো থাকে, এরকম ভাবে পেঁচানো, হ্যাঁ পাকানো থাকে, এটা হচ্ছে লেজ। আর মুখটা থাকবে কিসের মতো, একদম হা করে থাকবে, সাপের মুখ যেরকম হা করে থাকে। এই জন্য সেই আহ, মুখ যেহেতু, সুতরাং সে কি করবে, সবগুলোকে গ্রাস করার চেষ্টা করবে বা খাওয়ার চেষ্টা করবে। তখন সেটা খুব মোস্ট ডেঞ্জারাস, মানে খুবই ডেঞ্জারাস হয়। এই জন্য ওটাকে আমরা দোষ বলছি, কালো সর্প দোষ। আর যখন রাহু কেতু সার্কেলের ঠিক এই জায়গার মধ্যে থাকবে, তখন যেটা হয় সেটাকে আমরা যোগ বলবো, কালো সর্প যোগ। এটা অতটা ভয়ঙ্কর না। তো কারণ কি, ধরলাম এখানে কথার কথা বুধ, আগের কথাই বললাম বুধ এখানে অবস্থান করছে, তো কেতু বুধের দিকে এগিয়ে যাচ্ছে, আবার বুধ কেতুর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রথমেই পেলো সে বুধকে। তাহলে কেতু কি করবে বলতে, এবার ঠিক রাহু যা করে ঠিক তার উল্টোটাই করবে কেতু। কেতু মানে বাধা দিবে, ঠিক আছে। তাহলে বুধ মানে শিক্ষা, কেতু মানে বাধা কারক গ্রহ, তো শিক্ষায় বাধা হতে পারে, জাগতিক শিক্ষায় বাধা হতে পারে। কিন্তু ব্যক্তি বা জাতক যদি আধ্যাত্মিক শিক্ষা নিতে চায়, সেক্ষেত্রে কেতু তাকে সাপোর্ট করবে। হ্যাঁ, কেতু একদম মানে ধরে রাখেন মাস্ট সাপোর্ট করবে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমি নিজেই। কারণ আমার জীবনে যখন আমি এসএসসি ইন্টারমিডিয়েট বিভিন্ন পরীক্ষা দিতে থাকি, তখন আমার ফাইনাল পরীক্ষা চলে আসছে, কিন্তু আমি একাডেমিক পরীক্ষা পাশাপাশি বাদ দিয়ে আমার ওই স্পিরিচুয়াল চর্চা বা আধ্যাত্মিক শিক্ষায় ধর্মীয় বই পুস্তক আমি পড়া শুরু করি সেই ছোটবেলা থেকে। ঠিক আছে, চর্চা করতে করতে একটা সময় দেখা গেল কি, পরীক্ষা অত সামনে, আমি পরীক্ষায় পড়া না পড়ে আমাকে বারবার টানতো শুধু এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে, কারণ আমি কেতু দ্বারাই এফেক্টেড ছিলাম। এইরকম অনেক ব্যক্তির জীবনে দেখবেন কেতু বুধের সাথে যদি ট্রাইন কানেকশন থাকে, 1, 5, 9 কিংবা আহ দ্বিতীয় বা দ্বাদশে, বা বুধ এগিয়ে যাচ্ছে কেতুর দিকে, তখন শিক্ষাতে বাধা আসে, শিক্ষাতে বাধা আসে। তো কিন্তু সে যদি আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে কিন্তু সে সুপার ডুপার রেজাল্ট করতো। এবং আমিও আধ্যাত্মিক শিক্ষায় সুপার ডুপার রেজাল্ট করেছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অনেক জায়গায় ডিবেট করতাম বা অনেক কিছু করতাম। তো সেক্ষেত্রে আমার একটা ভালো রেজাল্টও তৈরি হতো। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমরা ইজিলি এখন থেকে ক্যালকুলেশন করবো। যদি চন্দ্র থাকে, ধরুন চন্দ্র আছে, চন্দ্র এগিয়ে যাচ্ছে কেতুর দিকে, আর কেতু চন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। চন্দ্র মানে মন মানসিকতা, আর কেতু মানে সেক্ষেত্রে কি করবে, তার মুখ্য। কেতু মানে হচ্ছে মুক্তি, মোক্ষ বা মুক্তি, বা নিজেকে গুটিয়ে রাখা একটা আবদ্ধ একটা জায়গার মধ্যে। হ্যাঁ, মানে যেটাকে ইন্ট্রোভার্ট বলা হয়। তাই চন্দ্র মানে মন মানসিকতা, তার মানে ওই ব্যক্তির মন মানসিকতার মধ্যে একটা ইন্ট্রোভার্ট কাজ করবে। হ্যাঁ, বা তার মনটা একটু মুখ্য, মুক্তিমুখী হবে, ঊর্ধ্বমুখী হবে। তার চিন্তাটা যতটা না জড়জাগতিক, তার চেয়ে তার আধ্যাত্মিক প্রতি মন মানসিকতা বেশি থাকবে। হ্যাঁ, আচ্ছা, চন্দ্র মানে ভ্রমণ, তো ভ্রমণে বাধা হতে পারে। তবে সেই ভ্রমণটা যদি আপনি ধরেন, আপনি কক্সবাজারে যাবেন, সেখানে আপনি হানিমুন করবেন, সেটা তো একটা ভ্রমণ, যেহেতু কি করবে সেটাকে বাধা দেবে। কিন্তু আপনি ট্রাভেলিংটা যদি করেন যে না, আমি একটা তীর্থযাত্রা করব, আমি একটা আধ্যাত্মিক স্থানে যাব, বা একজন গুরুর সন্ধানে বেরিয়েছি, সেটা তো ভ্রমণ। তো কেতু ওটাকে সাপোর্ট দেবে, কারণ কেতুর যে অনুকূলের বিষয়গুলো সেটা সে সাপোর্ট দেবে, আর যেগুলো প্রতিকূল সেটাকে সেই বাধা হয়ে দাঁড়াবে। বিষয়টা এটাই। এটা বুঝতে পারলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো একইভাবে যে কোনো প্ল্যানেট যদি থাকে, সেই প্ল্যানেটের যত কারকতা রয়েছে, সেই কারকতাগুলোর যদি কেতুর অনুকূলে থাকে তাহলে কেতু সাপোর্ট দিবে, আর যদি কেতুর প্রতিকূলে থাকে তাহলে সেগুলোকে সেই বাধা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমরা কেতুকে বাধা দানকারী গ্রহ বলে থাকি। হ্যাঁ, আর রাহু হচ্ছে কোনো কিছু সূচনা, আর কেতু হচ্ছে কোনো কিছু স্টপ করে ফেলা, সবকিছুকে গুটিয়ে নিজের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে, এই হলো কেতুর কাজ। তো এটাকে আমরা বলি কালো সর্প দোষ। এটা খুব একটা মানে অনেকটাই রাহুর সামনে পড়লে যতটা ডেঞ্জারাস পজিশন থাকবে, এটা একটু কম আহ, ঝুঁকিপূর্ণ আর কি। আচ্ছা, এখন বিষয়টা কি, এই যে রাহু কেতুর কোনো একটা প্ল্যানেট, ধরলাম সকল প্ল্যানেট এখানে রয়েছে, এখন কোনো একটা প্ল্যানেট কোনোভাবে ছিটকে বেরিয়ে গেল, রাহু সার্কেলে এখানে চলে আসলো, বা ধরলেন মেষে চলে আসছে, ধরলাম রবি মেষে চলে আসছে, বা বুধ চলে আসছে, বা চন্দ্র চলে আসছে, যে কোনো একটা প্ল্যানেট। তাই যে প্ল্যানেটটা আসবে সেই প্ল্যানেটকে আমরা কি বলি, তাহলে রাহু ক্ষেত্রে যে একটা কি বলা যায়, একটা যে ব্যারিকেড রয়েছে, একটা যে ব্র্যাকেট, বা রাহু ক্ষেত্রে যে একটা সাইকেল ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির বাইরে সে ভেদ করে চলে গেল।
তখন একটা ইমব্যালেন্স তৈরি হবে। তার মানে দেখুন, সব প্ল্যানেট গুলো এখানে এখানে আছে, বিভিন্ন জায়গায় আছে। একটা প্ল্যানেট তাহলে এটা নিচের দিকে নামতে থাকবে, এটা ভারী হয়ে গেল। কোনো একটা প্ল্যানেট যদি একটু চেঞ্জ করে এই পাল্লাতে চলে আসে, তখন কি হলো, এটা আরেকটু উপরের দিকে উঠে গেল। হ্যাঁ, যেভাবে তখন কি হয়, আমাদের ইমব্যালেন্স তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে। তখন এই এখন যে ব্যক্তিটা পার হয়ে আরেকটা একা চলে আসছে, এখন ওর উপর একটা প্রেশার তৈরি হবে, আর সে তো লোড নিতে পারছে না বাকি সবার ফ্যামিলি সাইকেল বাইরে বাইরে গিয়ে। হ্যাঁ, এটাকে আমরা বলি রাহুকেতু ফ্যামিলি সাইকেল, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বিএনএস সিস্টেম। তো আমরা আজকের সেটাই শিখবো। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এটা। তো আমরা একটু এখন ব্যাক করে এগিয়ে যাই। দেখুন, তো রাহুকেতু, প্রথমে আমরা যদি বলি এই রাহুকেতুর সাইকেলে যদি বৃহস্পতি বেরিয়ে যায় কোনোভাবে, প্রথম হচ্ছে বৃহস্পতি, ধরলাম বৃহস্পতি চলে আসছে, তার মানে রাহু কিন্তু কালসর্প দোষটা ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, সকল প্ল্যানেট এখানে ঠিক আছে, আমি একটা উদাহরণ দিব, সমস্যা নেই। বাকি সব প্ল্যানেট এখানে আছে। আহ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সব প্ল্যানেট এখানে রয়েছে, শুধু বৃহস্পতিটা ভেঙে বৃত্তের বাইরে চলে আসছে, ওই সাইকেলের বাইরে চলে আসছে। তাহলে কি হতে পারে, রেজাল্ট অলরেডি আমি নোট দিয়ে দিয়েছি বিষয়টা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো, এই জাতক বা এই নেটিভ স্বাভাবিকভাবে তার জন্মস্থান একভাবে বা যেখানে জন্ম হয়েছে সেখানে খুব একটা বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ, তার উপর প্রেশার পড়ে এবং সেই জন্মস্থানের বাইরে চলে যায়। অথবা দেখা যায় যে কি, সে পরিবারের প্রতি একটা উদাসীন থাকে, অনেকটাই উদাসীন থাকে। অনেক আছে না যারা দেখবেন জন্ম হয়েছে বাড়িতে কিন্তু কর্মস্থান বাহিরে বা শহরে চলে এসেছে বা বিদেশে চলে গেছে, দেখা গেল কি ওদের পরিবারের প্রতি একটা উদাসীনতা বা একটা যে তৈরি হচ্ছে। হ্যাঁ, ক্যালাস হয়ে যাচ্ছে সেই দিন দিন, পরিবারের প্রতি বা সদস্যের প্রতি একটা উদাসীনতা থাকে। আচ্ছা, এইটা একটা বিষয়, এটা একটা রেজাল্ট। এগুলো কিন্তু একদম যে সবার ক্ষেত্রে মিলবে এমনটা নাও হতে পারে। তো আমরা এটা বেসিক কিছু সাধারণ সূত্রের কথা বলছি যে অনেকাংশে এটা মিলে, সেই জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা একটা সূত্র পয়েন্ট। দ্বিতীয় যে সূত্র পয়েন্ট সেটা হচ্ছে, এই জাতক নিজে কোনো না কোনো ভাবে যদি অন্যান্য বিষয়গুলো, আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে হয়, যেমন ধরেন কারো দৃষ্টি আছে কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হম তো ধরলাম এখানে একটা প্ল্যানেট বসে আছে, খুব বড় একটা প্ল্যানেট বসে আছে, সে বৃহস্পতির উপর দৃষ্টি দিয়েছে। সেটা হতে পারে রবি, হতে পারে বুধ, হতে পারে শুক্র, পজিটিভ কোনো প্ল্যানেট। তাহলে যতটুকু নেগেটিভ হওয়ার কথা ঠিক ততটুকু হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে সে তো দৃষ্টি দিচ্ছে, তাই না, তার সমসপ্তম দৃষ্টি বৃহস্পতির উপর রাখতেছে। রাখার কারণে বৃহস্পতি জাতকের মানে জাতক নিজ, বৃহস্পতি মানে তো জীবলগ্ন, তো জাতক নিজকে আমরা এটাকে বলি, নিজকেই আমরা বৃহস্পতি বলি, জুপিটার। তো এই জুপিটার এখানে কিছুটা কি হেল্প পেলো, সাপোর্ট পেলো। ঠিক আছে। অথবা দেখা গেল কি এখানে নবম স্থানে নবম দৃষ্টি দিয়েছে। ধরলাম এখানে একটা প্ল্যানেটের সিংহ রাশিতে বসে আছে, তো ওর পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি যেটাই বলুন বৃহস্পতির উপর পড়ছে। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কি হবে, মানে অবশ্যই একটা ভ্যারি করবে, রেজাল্ট গুলো চেঞ্জ হতে পারে। এই জন্য আমরা কমন এক্সাম্পল গুলো বলছি, এগুলো অনেক সময় আমাদের বিভিন্ন কারণে চেঞ্জ হতেই পারে। সেটা ডিপেন্ড করে কোন প্ল্যানেট তার উপর দৃষ্টি দিচ্ছে বা কানেক্টেড হচ্ছে। যদি নেগেটিভ প্ল্যানেট কানেক্টেড থাকে তাহলে অবশ্যই খারাপটাই ঘটবে, আর যদি পজিটিভ প্ল্যানেট গুলো কানেক্টেড থাকে তাহলে ভালোই ঘটবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কারণ আমি এটা আগেই বলে রাখলাম, এই জন্য পরে বলবেন যে স্যার তো মিললো না অনেক কিছুই। নাম না মেলার তো অনেক কারণ আছে, সেই কারণগুলো দেখতে হবে আমাদের। ওভারঅল বিচার করতে হয়, শুধু একটা সূত্র দেখে আমরা বিচার করবো না, ওভারঅল বিচার করতে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা আসি তাহলে। প্রথমে কি বললাম, যে জাতক সাধারণত পরিবারের প্রতি উদাসীন থাকে বা, স্যার হ্যাঁ বলুন। স্যার বৃহস্পতির উপর যদি শনি দৃষ্টি দেয়, সপ্তমে যদি এটা দৃষ্টি দেয়, বৃহস্পতি আর শনি হ্যাঁ, শনি তো নেগেটিভ প্ল্যানেট, বা শনিকে আমরা থেকে, ম্যালিফিক মানে প্ল্যানেট, যেহেতু maléfic, ম্যালিফিক প্ল্যানেট যেহেতু স্বাভাবিকভাবে ওটা একটু নেগেটিভিটি আসবে অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, এই একটা বিষয়। আবার অনেকগুলো বিষয় আছে, দৃষ্টিও দেখবো, কানেকশনও দেখবো, আবার আমরা কোন কক্ষে অবস্থান করছে সেটাও আমরা দেখবো, কার কক্ষে, কোন গ্রহের কক্ষে। সে যদি আবার শুভ গ্রহের কক্ষে থাকে তাহলে তো ভালো, আর নেগেটিভ প্ল্যানেটের কক্ষে থাকলে সেটা আবার খারাপ রেজাল্ট দেবে। কক্ষটা আমি বোঝাবো আরো পরে, আর এটা ডিগ্রি ওয়াইজ বিচার করতে হয়। তো যাই হোক, আমরা প্রথমে তাহলে বৃহস্পতির বিষয়গুলো বলি। সেটা হলো উদাসীন থাকবে সে, আবার কিন্তু অনেক সময় অ্যাডপ্টেড চাইল্ড হতে পারে, মানে দত্তক সন্তান হতে পারে। মানে দেখা গেলো তার মা বাবার সন্তান হয়নি, সে তাকে কোনোভাবে পালক পিতা নিয়ে আসছে পালনের জন্য, এটাকে আমরা বলি অ্যাডপ্টেড চাইল্ড, দত্তক সন্তান। আচ্ছা, তাহলে সে জন্ম হবে এক জায়গায় আর সে বেড়ে উঠবে ঠিক আরেক জায়গায়, এরকমও দেখা যায়। বা বিদেশে স্থায়ী হয়, বিশেষ করে বিদেশ বলতে আমরা যেমন গ্রামে
জন্মালে স্থায়ী হচ্ছে শহরে, শহরে জায়গা কিনেছে বা ফ্ল্যাট নিয়েছে, অথবা দেশের বাইরে কোথাও গিয়ে পিআর পেয়েছে, সেখানে গিয়ে সেই গ্রিন কার্ড গুলো, ঠিক আছে, এভাবে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এখানে। স্যার, হ্যাঁ। স্কলারশিপটা যদি মাঝখানে থাকে, অর্থাৎ এখানে থাকলে মাঝখানে বলতে কর্কট যদি বৃহস্পতি কেতু এর সপ্তমে রাহু রাহু আর শনি এর মাঝখানে হচ্ছে অন্যান্য গ্রহগুলো, তখন মানে মাঝখানে মাঝখানে ঠিক বুঝলাম না আমি। এই যে কর্কটে যদি বৃহস্পতি কেতু থাকে, এর সপ্তমে শনি রাহু থাকলে দশমে, এটার এর মাঝখানে অন্যান্য গ্রহগুলো। না, ওটা আমরা এখন বিচার করবো না, আমরা তো এখন একটা প্ল্যানেট দিয়ে বিচার করছি, বাকি সব প্ল্যানেট একদিক দিয়ে আর একটা প্ল্যানেট আরেক দিয়ে, শুধু এই জায়গায় ফোকাস দেন এখন। আপনার যেটা বলছেন ওটা তো হলো ভিন্ন, ওটা তো তখন অনেকগুলো প্ল্যানেট চলে বের হয়ে আসতেছে, ঠিক আছে। শুধুমাত্র একটা প্ল্যানেট যদি বের হয়, অর্থাৎ এই সাইকেল থেকে শুধু যে কোনো একটা প্ল্যানেট বের হবে ডিগ্রি ওয়াইজ, অথবা রাশি চেঞ্জ হবে, হ্যাঁ। কিন্তু এটা যদি আবার ক্ষেত্র বিনিময় হয়ে যায়, তাহলে কিন্তু আবার ঘটনা উল্টো বা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কারণ ক্ষেত্র বিনিময় হলে তো আবার ঝামেলা হয়ে যাবে, তাই না? মানে আমি এমন ভাবে বলাচ্ছি যেখানে কোনো ক্ষেত্র বিনিময় হবে না, যেখানে একটা প্ল্যানেট শুধু রাহু কেতুর বাইরে চলে আসবে। ধরেন দুইটা একটা, এখানে কি বিষয়টা হচ্ছে, যদি আঁকার চেষ্টা করি, যেমন সবুজ কালি দিয়ে করছি, এই রাহু কেতু এটা বিশাল একটা কি, এটা হচ্ছে একটা বন্ধন, একটা বন্ধনী বা বেষ্টনী ব্র্যাকেটের মতো। এই ব্র্যাকেটের সার্কেলের বাহিরে যদি কোনো যে কোনো একটা প্ল্যানেটকে চলে আসতে হবে, যেই প্ল্যানেটটা আসবে তার উপর সম্পূর্ণ প্রেসারটা পড়বে, ঠিক আছে। এই প্ল্যানেটটা রাহুর পরে থাকতে পারে, অথবা কেতুর পরে থাকতে পারে। বিষয়টা খেয়াল করুন, প্ল্যানেটটা এখানেও থাকতে পারে, প্ল্যানেটটা এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে, ঠিক আছে। এখন এখানে থাকলে সেটা বেশি ডেঞ্জারাস হবে, বুঝা গেল এটা, যতটা বেশি ডেঞ্জারাস হবে। কিন্তু যদি এখানে থাকতো, এটা খুব একটা এতটা ডেঞ্জারাস হতো না, কারণ এটা তো কেতুর পরে আছে, বা অনেকটা দূরত্ব আছে, বা রাহু থেকে বিশাল একটা দূরত্বে আছে, তাই না? তো আমরা ধরে নিলাম সেই রাহুর পরপরই রয়েছে, বা রাহু দ্বিতীয় আসপেক্টে রয়েছে, রাহু এগিয়ে যাচ্ছে তার দিকে। এই ক্ষেত্রে যেটা ঘটে আর কি, সেটাই বললাম যে জাতক জন্মস্থান একরকম আর বিদেশে স্থায়ী হয় বা অন্য জায়গায় সে বেড়ে ওঠে, সেখানে তার জীবন অতিবাহিত করে, আচ্ছা। মাঝে মাঝে নিঃসঙ্গ জীবন যাপন করে, একাকী, হ্যাঁ, একাকিত্ব, বা দেখা যায় পরিবারে তাকে অবহেলিত করতেছে। এই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। আরো কি কি পয়েন্ট করে ফেলবেন আপনারা, সেই পয়েন্ট গুলো আমরা লিখে ফেলি, কয়েকটা পয়েন্ট। আমরা যদি কয়েকটা পয়েন্ট লেখার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বৃহস্পতি যদি আমাদের বাইরে যায়, তাহলে কি হতে পারে জাতক, কি হতে পারে? নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে, ঠিক আছে, নিঃসঙ্গ জীবন। পয়েন্ট করলাম আমরা একটা পয়েন্ট, এটা ধরলাম একটা পয়েন্ট, এটাকে আমরা 1 দিলাম। 2 নম্বর। অ্যাডপ্টেড অ্যাডপ্টেড হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, ঠিক আছে, ভেরি গুড। ফরেন সেটেলমেন্ট বলছিলেন। দত্তক সন্তান হতে পারে, অ্যাডপ্টেড চাইল্ড। 3 নম্বর যেটি, সেটি হলো উদাসীন, পরিবারের প্রতি উদাসীন, পরিবারের প্রতি। আর কি কি হতে পারে? 4 নম্বর, জাতক নিঃসঙ্গ জীবন, দত্তক সন্তান, উদাসীন পরিবারের প্রতি, হ্যাঁ, বা পরিবারের প্রতি উদাসীন। আরটা হচ্ছে সেই বিদেশে স্থায়ী, বা বেড়ে ওঠে এক জন্মস্থান, জন্মস্থান এক জায়গায়, ঠিক আছে, তো বেড়ে ওঠে আরেক জায়গায়, ভিন্ন জায়গায়। এর একটা পয়েন্ট হতে পারে। 5 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো বিদেশে স্থায়ী হতে পারে। বিদেশে স্থায়ী হওয়ার একটা পসিবিলিটি থাকে। 6 নম্বর যে পয়েন্ট লিখবো, সেটি হলো আহ জীবনধারা, মানে নিজের মতো করে চলে আর কি, নিজস্ব লাইফস্টাইল, নিজের লাইফস্টাইলে চলে, স্টাইলে চলবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি হতে পারে, সেটি হলো ভবঘুরে জীবন, মানে যেটাকে আমরা উদাসীন বলি আর কি, ভবঘুরে জীবন। এবং মাঝে মাঝে দেখা যায় কি তার সন্তান, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, কিন্তু শুধু জাতক নিজেই না। তো 6 7 নম্বরে আমরা বলতে পারি জাতকের সন্তান অনেকটাই বিভিন্ন অসামাজিক বা অনৈতিক, অনৈতিক কাজে লিপ্ত হতে পারে, লিপ্ত হয়, ঠিক আছে।
এটা একটা বিষয়। খারাপ মানে ব্যাড হ্যাবিট গুলো তৈরি হয় আর কি, এবং পরিবারের জন্য বদনাম নিয়ে আসে। যাই হোক, আমরা এই 7টা পয়েন্টে আমরা দেখলাম। এই 7টা পয়েন্ট, কারণ আমরা অনেক সময় পয়েন্ট করে পড়লে আমাদের মনে থাকবে বেশি, সেই জন্য পয়েন্ট করে দিলাম। এগুলো কখন ঘটবে? যখন বৃহস্পতি সাইকেলের বাইরে চলে যাবে, লাইনটাকে সে ব্রেক করে চলে গেল। তো স্বাভাবিকভাবে এটা জাতকের নিজের জীবনও ঘটে এবং তার সন্তানের ক্ষেত্রে ঘটতে পারে। সন্তান বিশেষ করে অনৈতিক হতে পারে, বদভ্যাস থাকতে পারে, অসামাজিক কাজে লিপ্ত হতে পারে, পরিবারে বদনাম ডেকে নিয়ে আসতে পারে। আর জাতকের ক্ষেত্রে কি হবে? সেই বিদেশে স্থায়ী হবে, ভিন্ন জায়গায় বেড়ে উঠবে, পরিবারের প্রতি উদাসীন থাকবে, ভবঘুরে জীবন, হ্যাঁ, এটাকে আমরা যাযাবর জীবন বলি, তাই না? এরকম যাযাবর জীবন থাকবে, মুসাফিরের মতো নিঃসঙ্গ জীবন যাপন করবে, একাকিত্বে ভুগবে। কারণ সে তো একাই হয়ে গেল, সমস্ত প্ল্যানেট একদিক দিয়ে, সে তো আলাদা। তখন স্বাভাবিক সে পরিবারের সদস্যদের সাথে ওর একটা মানে দৃষ্টি ভাবনা, চিন্তা ভাবনা একটা ব্যবধান থাকবে। খুব একটা মিশতে যাবে না সবার সাথে, থাকতেছে কিন্তু সে যেন আলাদা। সবাই সবার মতো মজা করছে পরিবারে, কিন্তু সে থেকেও যেমন আলাদা, তার মধ্যে মনে হচ্ছে ভিন্ন একটা জগৎ বাস করছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই যখন বৃহস্পতি রাহু কেতু সাইকেলের বাইরে চলে আসবে গেল। এবার আমরা পরবর্তীতে আসি, এবার আমরা যদি এক্সাম্পল দিই, এটাকে আমরা সরিয়ে রাখলাম এক জায়গায়। এবার আমরা বৃহস্পতিকে, আমরা যদি বৃহস্পতি তো বললাম, এবার আমরা রবিকে ধরলাম। এখানে বৃহস্পতি নেই, এখানে আমাদের রবি আছে, সান আছে। তাহলে সানের ক্ষেত্রে আমরা কি দিব? রবি আছে। তাহলে রবির ক্ষেত্রে কি করতে পারে? আপনারাই বলুন, আমি আস্তে আস্তে একটা পয়েন্ট করি, হ্যাঁ। তা পিতার সাথে মনোমালিন্য। আচ্ছা, আমি পয়েন্ট গুলো লিখছি। তাহলে 1 নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি দিতে পারি? যখন, তখন কি হয়? পিতা, ওনার পিতা রিলেটেড কিছু হবে, হ্যাঁ। মানে প্রথমে হচ্ছে পিতা, যেহেতু দূরে, পিতা কিন্তু আলাদা হয়ে যাবে। এতক্ষণ আমরা জাতকের ক্ষেত্রে বললাম না, জাতকের মন মানসিকতা, ভবঘুরে জীবন, বা সে নিঃসঙ্গ থাকবে, পরিবার বাইরে থাকবে। আর এখন দেখবো পিতা বাইরে থাকবে, মানে পিতা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে পরিবার থেকে, কারণ রবি মানে পিতা পুত্র। তাহলে এটা কি নির্দেশ করবে যে পিতা কি হবে? পরিবার থেকে দূরে থাকবে, পিতা দূরে থাকবে, হ্যাঁ। জাতকের যে পিতা, সে অবশ্যই পরিবার থেকে দূরে থাকবে, সেটা কর্মের কারণে হোক আর স্বভাবের কারণে হোক, যেভাবে হোক। এটা একটা বিষয়। আচ্ছা, আর কি কি থাকতে পারে? এটা হলো পিতা মাতার মধ্যে একটা মতভেদ থাকবে জাতকের, মেবি মানে মা বাবার মধ্যে একটা, মা বাবার মধ্যে কি থাকবে? একটা মনোমালিন্য থাকবে, বা একটা প্রবলেম থাকবে, সেপারেশন যেটাকে হয়, সেটা হতে পারে, সম্ভব কিছু না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে পিতা কোনো ভিন্ন গোত্র থেকে আসতে পারে। ধরুন অনেক সময় বিবাহের ক্ষেত্রে আমরা দেখি না যে ফরেনার বিয়ে করছেন, মানে লোকটা, মেয়েটা বাঙালি, সে বিয়ে করছে একটা ফরেন ছেলেকে। তো এই ক্ষেত্রে এটা দেখা যায়, এই ধরনের যদি কিছু একটা থাকে কারো ছকে, তো দেখা যায় কি তার পিতা ভিন্ন জাত থেকে বা ভিন্ন সম্প্রদায়, ভিন্ন দেশি, হ্যাঁ, ভিন্ন নাগরিক এরকম হতে পারে। বা দেখা গেল কি সে একটা শিক্ষিত, আর সে বিয়ে করেছে ওই, যেটাকে আমরা বলাটা উচিত না যদি বা, এটাকে আমরা এই যে ডোম কালচার, বিভিন্ন রকমের নিম্ন মানে পেশার যে লোকগুলোকে বলে আর কি, সেখান থেকে হতে পারে। সেটাও ভিন্ন সম্প্রদায় বা জাতিকে বোঝাচ্ছে। অথবা ধর্ম পরিবর্তন একটা বিষয়, দেখা গেলো কি তার স্ত্রী হচ্ছে উম, সনাতন ধর্মাবলম্বী, আর হাজবেন্ড এসেছে মুসলিম থেকে, বা মুসলিম সনাতন, যাই হোক। এরকম যে খ্রিস্টান অনেকে বিয়ে করে বা মুসলিম বিয়ে করছে, এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা অনেকটা এরকমই। আর ভিন্ন জাতের বা ভিন্ন বিদেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি হবে? আমরা কি লিখবো? পিতা ভিন্ন জাত বা সম্প্রদায় থেকে আসে। গভর্নমেন্ট রিলেটেড কি কোনো প্রবলেম হতে পারে হ্যাঁ, কাজে, বা গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হতে পারে অবশ্যই যেহেতু অবশ্যই। রবি। রবি তো গভর্নমেন্ট, সরকার, মানে সরকারি চাকরি যদি কেউ করে থাকে জাতক, তাহলে তার সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে, ঠিক আছে? এর মধ্যে ইগুটা থাকবে, ইগু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এগুলো তো অবশ্যই থাকবে। গভর্নমেন্টের থেকে রবি মানে হচ্ছে ইগো, স্যার এটা রবি পিতা মানে হবে না? অহংকার। রবির অহংকারটা রাহু কি করবে? এটাকে বাড়িয়ে দেবে, কারণ রাহু তো আবার অহংকারী। সে তো আবার ক্ষমতার অহংকার থাকে, রবি মানে সরকার, ক্ষমতা, হ্যাঁ, রবির মধ্যে থাকে, নেগেটিভ বিষয়গুলোকে বাড়িয়ে দেবে। কোনো কোনো বিষয়, মেডিসিন নিয়ে এবং এগুলো নিয়ে কোনো একটা চাকরি বা ব্যবসা করার একটা প্রবণতা থাকবে। হ্যাঁ অবশ্যই, সেটা আমরা মেডিসিনটা আসলে বলতে পারছি না, কারণ রাহু মেডিসিন
পক্ষপাতী নয়, রাহু মেডিসিনের উল্টা। যদি কেতু থাকতো তাহলে বলতাম যে সেক্ষেত্রে কেতু কিন্তু আবার ইয়ে বোঝায়, মেডিসিন বোঝায়। তবে আমরা এখানে বলতে পারি বিচ্ছেদ, পিতামাতার মধ্যে বিচ্ছেদ হতে পারে। পিতামাতা, আমরা বলবো পিতামাতা, এখানে মানে জাতক না কিন্তু। যেহেতু রবি পিতা, তো পিতামাতার মধ্যে বিচ্ছেদ হতে পারে, সেপারেশন। আগে একবার বলেছিলাম। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, তো জাতক কিন্তু মানে নেটিভ নিজেই, তবে সে কিন্তু কি করবে, খ্যাতি অর্জন করবে। মানে তার জন্মস্থানের বাইরে গিয়ে, বিদেশে গিয়ে বা ভিন্ন কোনো দেশে, হ্যাঁ, বা সংস্কৃতিতে বা ঐতিহ্যে সে কি করবে, সাপোর্ট পাবে। তাহলে আমরা বলতে পারি জাতক ভিন্ন দেশে সফলতা পাবে, পজিটিভ। কারণ রাহু মানে ভিন্ন, রাহু মানে কি, ভিন্ন জাতি। নয়েজ আসছে, হ্যাঁ, আপনারা একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তাহলে রাহু মানে ভিন্ন জাতি বোঝাচ্ছে, কেমন, রাহু মানে ডিফারেন্ট সোসাইটি, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট কমিউনিটি। তো জাতক ভিন্ন দেশে সফলতা পাবে, সফলতা মানে নিউ বিগিনিং হবে। ওকে। আরেকটি বিষয় হচ্ছে, সরকারের বিরুদ্ধে যেতে পারে জাতক। যেহেতু ওই যে বললাম, মানে সরকার রিলেটেড প্রবলেম, গভর্নমেন্ট রিলেটেড প্রবলেম ফেস করতে হতে পারে, সরকারের বিরুদ্ধে কিছু আচরণ করবে, সরকারি কাজের বিরুদ্ধে জাতকের মন সবসময় পছন্দ করবে না গভর্নমেন্ট জবটাকে, এরকম হতে পারে। আচ্ছা। এটা স্যার, স্যার এটা কি জাতক করবে নাকি জাতকের পিতা? না না না, এটা জাতক, 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 জাতকের ক্ষেত্রে হবে। পিতারটা তো বললামই, পিতা বিচ্ছেদ, মা বাবার সাথে বিচ্ছেদ হতে পারে, বা পিতা দূরের কোনো সম্প্রদায় থেকে আসতে পারে, বা পিতা বিদেশে থাকতে পারে, এগুলা। কিন্তু জাতকের ক্ষেত্রে কি হবে, ওই যে বললাম, যাদের ইগোটা বাড়তে পারে, হ্যাঁ, নেগেটিভ ইগো, ফলস ইগো, এটা বাড়তে পারে। তারপরে জাতকের আহ, সুনাম আসবে, সেটা ঠিক আছে, কারণ রবি রাহু কিন্তু একটা ভালো সাপোর্ট নিয়ে আসে কর্মজগতে, সফলতার ক্ষেত্রে ভালো সাপোর্ট দেয়। তো সেক্ষেত্রে যেহেতু রাহু গভর্নমেন্ট, মানে সরি, রবি মানে গভর্নমেন্ট, বিশাল কিছু, আর রাহু কি করে, সেটাকে সাপোর্ট দেবে। হুম। তো এটা একটা বিষয় এই ক্ষেত্রে পাবে, এই জন্য জাতকে কি আসবে, সফলতা, বা ভিন্ন ঐতিহ্যে বা ভিন্ন দেশে একটা জাতক সফলতা পাবে। আচ্ছা, স্যার, আরেকটা বিষয় হচ্ছে ধনী ক্ষমতাশীল ব্যক্তিদের প্রতি সে কি হবে, মানে উদাসীন থাকবে। যারা ধনী ব্যক্তি বা যারা ক্ষমতাশীল, রবি মানে ক্ষমতা বোঝায়। আহ আচ্ছা, হার্ট রিলেটেড প্রবলেম হইতে পারে, যেমন ধরেন রবি মানি, আমরা জানি রবি মানি হচ্ছে